প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সবাই ভালো আছো তো? আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইতিহাস হবে পঞ্চম অধ্যায়। তাহলে আমরা আজকে পঞ্চম অধ্যায় কি কি পড়বো একটু দেখে নিই। পঞ্চম অধ্যায়ের সবাই একটু বের করো, পাঠ্য বই বের করো। পঞ্চম অধ্যায় 47 পৃষ্ঠা হতে 55 পৃষ্ঠা পর্যন্ত। দেখো, প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 হতে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার আমরা এই অধ্যায়ের কিছু চিত্র দেখে নিই। সবাই একটু লক্ষ্য করো, চিত্র দেখো। আমরা ক্লাসের প্রথমে এই অধ্যায়ের চিত্র দেখে নিব। চিত্র হচ্ছে, আমরা দেখো, ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত ধ্বংসাবশেষ। আর তোমরা নিশ্চয় এর আগে দেখেছো রাজা রামমোহন রায়ের রাজত্বকালে রচিত পুঁথি চিত্রশিল্পী। রাজা রামমোহন রায় ছিল তার সময় যে চিত্রশিল্পী ছিল, পুঁথি চিত্রশিল্প। ঠিক আছে? তাহলে আমরা এই পঞ্চম অধ্যায়ের দুটো চিত্র দেখলাম। এবার আমরা এই পাঠ থেকে যেগুলো পড়ব একটু দেখে নিই। তাহলে আমরা আজকে এই পাঠে পড়ব সতীদাহ। 1 নম্বর দেখো, মানে মূল কথা হচ্ছে আমাদের এই পঞ্চম অধ্যায়ে এইটার পড়তে হলে এই যেইগুলো দরকার জানা, সেই প্রশ্নগুলো আমি একটু লিখে দিচ্ছি, সবাই লিখে নাও। সতীদাহ। সতীদাহ প্রথা বলতে কি বুঝো? প্রথা বলতে কি বুঝো? আমরা এই পাঠ থেকে আরও জানব প্রাচীন বাংলার অর্থনীতিতে কৃষি নির্ভর। প্রাচীন বাংলার অর্থনীতিতে প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? কৃষি নির্ভর বলা হয় কেন? তারপরে আমরা এ পাঠ থেকে আরও জানব প্রাচীন বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? হিন্দুদের আরেকটা প্রশ্ন জানবো, হিন্দুদের জাতিভেদ প্রথা। হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। আর একটা জানবো এই পাঠ থেকে, জানবো বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে এই পাঠ থেকে এই 5টা পয়েন্ট জানবো এবং এই 5টা পয়েন্টের উত্তর আমরা এখন শিখে নিব। তোমরা একটু সবাই মনোযোগ দাও। দেখো, উপরে 1 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বলতে কি বুঝো? হিন্দু ধর্মের একটা প্রথা ছিল আগে,
কি প্রথা ছিল? যে স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে বিধবা স্ত্রীকে কী করতো? বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করার একটা প্রথা ছিল। এই প্রথাকে বলা হতো সতীদাহ প্রথা। তাহলে আমরা সতীদাহ প্রথা কি ছিল আমরা বলতে পারবো যে সতীদাহ প্রথা বলতে কি বুঝো? তাহলে সতীদাহ প্রথা ক্লিয়ার। এরপর আমাদের জানা দরকার এই সতীদাহ প্রথাটা আসলে ঘৃণ্য। এটা কি? অত্যন্ত ঘৃণ্য, অমানবিক প্রথা। এই জন্য তৎকালীন সময় মোগল শাসক, ইংরেজ শাসক তারা কি করলো? এই ঘৃণ্য, এই খারাপ এই প্রথাটাকে বিলুপ্তি করার জন্য বহু চেষ্টা করলো। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে রাজা লর্ড উইলিয়াম কি করলো? এই সতীদাহ প্রথা বিলুপ্ত একটা আইন পাশ করলো, যে এরপর থেকে আর 1829 খ্রিস্টাব্দের পর থেকে আর এই সতীদাহ প্রথাটা চলবে না। কারণ স্বামী মারা গেল আর জীবন্ত তার স্ত্রীকে তার সঙ্গে দাহ করা হবে, এটা অবশ্যই মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, অমানবিক। তাহলে আমরা এখন সতীদাহ প্রথা বলতে কি বুঝো? সতীদাহ প্রথা কে বন্ধ করেছিল এগুলো আমরা জানতে পারবো। আর জানতে পারবো কি কত সালে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, কোন রাজা বন্ধ করেছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে যাব। প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? প্রশ্নটা ভালো করে মনোযোগ দাও। প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? আমরা যে অধ্যায়টা পড়ছি প্রাচীনকালের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই প্রাচীন বাংলার অর্থনীতি যে কৃষির উপরে নির্ভর ছিল কিভাবে, আমাদের এই প্রশ্ন এই অধ্যায়ের এই পাঠ থেকে অবশ্যই এই প্রশ্নটা জেনে রাখা দরকার, তাই না? তাহলে আমরা প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর হয় কিভাবে, তাহলে আমরা একটু জেনে নিই। বাংলা, সবাই জানো যে বাংলা চিরকালই কৃষি প্রধান। আমরা দেখো বাংলার যারা গ্রামে বাস করে কৃষকেরা, তারা তাদের কাজ কি? বাড়ির চারপাশে কৃষি কাজ করা, সেখানে বিভিন্ন রকম কৃষি আবাদ তৈরি করা, এবং এই আবাদটা তৈরি করার ফলে আবাদটা বাইরে রপ্তানি করে অনেক টাকা উপার্জন করা। এভাবেই তো কৃষি নির্ভর হয়, তাই না? তাহলে কৃষি নির্ভর হয় কিভাবে? প্রাচীনকালে অধিকাংশ চাষ করে সংসার চালাতো। প্রাচীনকালে তো তেমন এরকম কলকারখানা ছিল না, তখন কি করতো? কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। অধিকাংশ লোক গ্রামে বাস করত এবং কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। ঠিক আছে? আর এই কৃষি কাজটা কি করতো? তাদের একমাত্র বেশি ফসল ছিল ধান, তারপরে কি ছিল? লেবু, খেজুর, ডালিম, সুপারি, নারিকেল ইত্যাদি। প্রাচীনকালে এসব অর্থনীতির ওপরই নির্ভর করত কৃষি, যারা কৃষক ছিল তারা। তাহলে আমরা প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কিভাবে জানতে পারলাম। কারো কোনো প্রশ্ন থাকলে সিট নিয়ে যাবা স্কুল থেকে, কোনো কিছু বলার থাকলে আমার সঙ্গে বলতে পারো, কোনো সমস্যা। তোমাদের তো সামনে পরীক্ষা, আর আমরা যেগুলো ক্লাস নিচ্ছি এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন করা হবে। অতএব এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে তিনটে সৃজনশীল প্রশ্ন থাকবে, দুটো লিখতে হবে, দুটাতে 10 10 20, আর 5টা বহু নির্বাচনী থাকবে 5, অর্থাৎ 25 নম্বরের। তাহলে আমাদের এরপরে 3 নম্বর প্রশ্ন যাব, বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? এই যে প্রাচীনকালে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রশ্ন হচ্ছে যে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? তাহলে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে। খ্রিস্টপূর্ব
চতুর্থ শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয়। তাহলে আমরা এই পাঠ থেকে জানলাম 1 নম্বর সতীদাহ প্রথা বলতে কি বুঝো। তারপরে আমরা 2 নম্বর জানলাম প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন। হ্যাঁ, এরপরে আমরা যাব বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন, এটাও জানলাম। তোমরা সবাই একটু মনোযোগ দাও। এরপরে আমরা যাব হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের দেখো খ গ আমি ঢুকা দিতে পারি যে হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো, 3 মার্কের প্রশ্ন। তাহলে গ যদি থাকে 3 মার্ক, তাহলে তোমরা যদি ক্লাসে মনোযোগ না হও, না নিজে পড়ো, তাহলে কি জানতে পারবা যে হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন এই প্রশ্নটা জানবো, হিন্দুদের জাতিভেদ প্রথা। হিন্দু এদের জাতিভেদ প্রথা ছিল বিভিন্ন পেশাকে ভিত্তি করেই এই বর্ণের সৃষ্টি হয়। এদের মধ্যে 4টি বর্ণ ছিল। হিন্দু যে আমরা যে বলছি যে হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো, এই জাতিভেদের বর্ণ 4টি ছিল। তাহলে কি কি ছিল? ব্রাহ্মণ একটা, তারপরে কি ছিল, কি লিখে দিতে হবে না মুখে বললেই হবে? তাহলে মুখে বলছি, হিন্দুদের যে বর্ণভেদে যে জাতিভেদ প্রথা, সেটাতে হচ্ছে হিন্দুদের 4টে বর্ণ ছিল। সেটা হচ্ছে একটা ব্রাহ্মণ, আরেকটা হচ্ছে কি ক্ষত্রিয়, আরেকটা কি বৈশ্য, আরেকটা কি শূদ্র। এই 4টি বর্ণ নিয়ে হিন্দুদের একটা প্রথা ছিল। তাহলে জাতিভেদ প্রথা হিন্দুদের আমরা 4টি বর্ণ পেলাম। এই 4টে বর্ণের মধ্যে দেখো কার কি কাজ আমাদের অবশ্যই জানা দরকার। ব্রাহ্মণদের কাজ কি? এই যে আমরা এখানে দেখো লক্ষ্য করো, হিন্দুদের জাতিভেদে যে জাতিভেদ প্রথা, এই জাতিভেদ প্রথাটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। হিন্দুদের জাতিভেদ প্রথা 4 ধরনের বর্ণ আছে। হিন্দুদের এই যে জাতি, এর মধ্যে 4টি বর্ণ আছে। তাহলে কি বর্ণ? একটা ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনা করা, পূজা পার্বণ ইত্যাদি তাদের কাজ। আর হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরাই সবচেয়ে মর্যাদাপূর্ণ। হ্যাঁ, কি সবাই বুঝতে পারছো কথা? কি সমস্যা হচ্ছে কি না কঠিন মনে হচ্ছে? আমি খুবই সহজ করে বলছি। তাহলে এরপরে দেখো ব্রাহ্মণ গেল, এরপরে আসো ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়রা কি করত? হ্যাঁ, জানো? কেউ বলতে পারবা? ক্ষত্রিয়দের কাজ ছিল কি করা? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা। আর এরপরে আমরা যাব বৈশ্যদের কাজ কি ছিল? ব্যবসা বাণিজ্য করা। বৈশ্য যারা, তারা ব্যবসা বাণিজ্য করে। সাধারণত যারা বৈশ্য বর্ণের হিন্দু ধর্ম, তারা ব্যবসা বাণিজ্য করে। এরপরে আমরা যাব কি? শূদ্র বর্ণের হিন্দুরা কি করে আমাদের জানা দরকার। তাহলে শূদ্র বর্ণের হিন্দুরা করে কি? কৃষিকাজ। সবচেয়ে ছোট ছোট কাজ যেগুলো গ্রামে থাকে এবং ছোট ছোট কাজ করে, কৃষি কাজ করে তারা শূদ্র যারা, তারা কৃষি কাজের সাথে জড়িত থাকে। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে সতীদাহ প্রথা বলতে কি বুঝো? প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? আর একটা শিখলাম কি? হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। তাহলে আমাদের আজকের যে ইতিহাসের অর্থনৈতিক প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের যে এই পাঠের যে মূল পয়েন্টগুলো, এইগুলো আমরা জানলাম। আর একটা জানবো, বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে। প্রিয় শিক্ষার্থী,
সবাই আশা করি বুঝতে পেরেছো বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে। তোমরা নিশ্চয় জানো, এর আগে আমি পড়িয়েছি অস্ট্রিক ও দ্রাবিড় বাংলা ভাষার একটা কি ছিল, বৈশিষ্ট্যর একটা দিক ছিল যে নতুন একটি ভাষা গোষ্ঠীর মানুষ বাংলায় প্রবেশ করে, তারা হলো আর্য। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। একটা আর্য, এই যে আর্যদের একটা ভাষা ছিল, তাদের এই ভাষা কি ছিল, তাদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয়। পরবর্তীতে এ ভাষাকে সংস্কার করা হয় বলে এর নাম হয় সংস্কৃত ভাষা। সংস্কৃত হতে প্রকৃত হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। এই অপভ্রংশ ভাষা হতে অষ্টম ও নবম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়। ক্লিয়ার? তাহলে আমরা বাংলা ভাষার উৎপত্তিটা অষ্টম ও নবম শতকে এসে অস্ট্রিক আর আর্যদের যে ভাষা সেটা পরিবর্তন হয়ে অষ্টম ও নবম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল। তাহলে আমাদের আজকের এই পাঠ থেকে আমরা মোটামুটি 5টা পয়েন্ট জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটু এই 5টা পাঠের এই যে 5টা পয়েন্ট দিলাম, এই 5টা পয়েন্ট আশা করি তোমরা যদি তোমাদের বাসায় পাঠ্য বই লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই 5টা পয়েন্ট সুন্দরভাবে দেওয়া আছে। তোমাদের এই পাঠ্য বই থেকে দেখে নিবা। পাঠ্য বইয়ে দেখবা 5ম অধ্যায়ে, হ্যাঁ, 47 পৃষ্ঠা যাবা, যে দেখবা 5ম অধ্যায়ে এই 5টা পয়েন্টগুলো আমি বললাম। আবার তোমরা বাসায় যদি ঠিক মতো একটু দেখো তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের বাসার কাজ, তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি। বাড়ির কাজটা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা। তাহলে তোমাদের বাড়ির কাজ লিখে দেওয়ার দরকার নাই, আমি মুখে বলে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। বৈদিক যুগের শেষে আর্যরা বাংলায় আগমন করে। কি করে? বৈদিক যুগের শেষে, আমরা যে একটু আগে পড়লাম বৈদিক যুগ, সেই বৈদিক যুগের শেষে আর্যরা বাংলায়, আর্য একটা গোষ্ঠী কি করেছিল? আগমন করেছিল। পুরনো ভাষাকে সংস্কার করে সংস্কৃত এবং পরবর্তীতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল। এ সময় বাংলা ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায়। নেপাল হতে সংগৃহীত হয় এই একটি গ্রন্থে। এটা হচ্ছে তোমাদের স্ট্রিম সৃজনশীল প্রশ্ন, তোমাদের বাড়ির কাজের। এবার আমি প্রশ্ন 4টে ক খ গ ঘ লিখে দিব, তোমরা একটু তুলে নিবা এবং বাসায় প্র্যাকটিস করবা। এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন সেটার ক প্রশ্ন হচ্ছে, চাষ করা যায় এমন উর্বর জমিকে কি বলা হয়? চাষ করা যায় এমন উর্বর জমিকে কি বলা হতো? কি বলা হতো? খ নম্বর প্রশ্ন, পাহাড়পুরের বৌদ্ধবিহারের বর্ণনা দাও। তোমরা এই অধ্যায়ে একটু আগে আমি বললাম যে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের বর্ণনা দাও। পাহাড়পুরের বৌদ্ধ
বিহারের বর্ণনা দাও। বিহারের বর্ণনা দাও। গ প্রশ্ন হচ্ছে, নেপালে কি নেপাল প্রাপ্ত গ্রন্থটির নাম উল্লেখ সহ নেপাল প্রাপ্ত গ্রন্থটির নাম উল্লেখ সহ প্রাচীন বাংলায় বাংলা ভাষার উদ্ভব সহ প্রাচীন বাংলায় বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বর্ণনা দাও। এরপরে ঘ প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষা সাহিত্যে উক্ত গ্রন্থের প্রভাব কতটুকু ছিল? ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। হ্যাঁ।